দর্শক, আমন্ত্রণ যমুনা আইডিসকে। শুরুতেই শিরোনাম। হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর বার্ষিকীর দিনে তেল আবিবে ত্রিমুখী হামলা, জবাবে হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টারে বোমাবর্ষণ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে করুণ পরিণতি হবে ইসরায়েলি জিম্মিদের, সতর্কবার্তা হামাসের। তেল আবিবে বারবার হামলার হুঁশিয়ারি। চলতি বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন দুই বিজ্ঞানী, জন হপফিল্ড ও জফরি হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ভূমিকা রাখায় পেলেন সম্মাননা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। এসবের বিস্তারিত সহ আন্তর্জাতিক অঙ্গনের আরও কিছু খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি সাইফুদ্দিন রবিন। গাজায় ইসরায়েলি হামলার বার্ষিকীর দিন 3 দিক থেকে হামলার শিকার হয়েছে ইসরায়েল। গাজা, লেবানন ও ইয়েমেন থেকে ছোড়া হয়েছে রকেট ও মিসাইল। বিভিন্ন শহরে ইসরায়েলের সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে হামাস, হিজবুল্লাহ ও হুতি। 7 অক্টোবরের বিভিন্ন আয়োজন ঘিরে ব্যাপক নিরাপত্তার মধ্যেও বেশ কিছু স্থানে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। বিভিন্ন দিক থেকে আসা শতাধিক রকেট, মিসাইল ধ্বংসের দাবি করেছে তেল আবিব। ইসরায়েলে হামাসের নজিরবিহীন অভিযানের পেরিয়েছে 1 বছর। 7 অক্টোবর হতাহতদের স্মরণে সোমবার নানা আয়োজন ছিল দেশটি জুড়ে। উপস্থিত ছিলেন বিদেশি অতিথিরাও। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঘেরা ছিল পুরো দেশ। এর মধ্যেও দিন-রাত টানা সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায় ইসরায়েলে। সত্যি হয়েছে শঙ্কাও। হামাস, হুতি ও হিজবুল্লাহর ছোড়া রকেট মিসাইলে আক্রান্ত হয়েছে ইসরায়েলের উত্তর, দক্ষিণ ও মধ্যাঞ্চল। রাজধানী তেল আবিবের কাছাকাছি গিলতের একটি গোয়েন্দা ইউনিটের কার্যালয়ে মিসাইল ছোড়ার দাবি করেছে হিজবুল্লাহ। এছাড়াও উত্তরে স্লোমি, হানিতা ও মার্জ এলাকায় হয়েছে হামলা। তেল আবিবে রকেট ছুড়েছে হামাসও। আহত হয়েছে 2 জন। রয়টার্সের ফুটেজে দেখা যায় বেশ কয়েকটি বিধ্বস্ত গাড়ি। হলনে ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে ইসরায়েলি পুলিশ দেশজুড়ে নিরাপত্তা জোরদার করেছে। হামাস আজও দক্ষিণ ও মধ্যাঞ্চলে আমাদের নাগরিকদের লক্ষ্য করে রকেট ছুড়েছে। দুর্ভাগ্যজনকভাবে 2 জন সামান্য আহত হয়েছে। একই দিন ইয়েমেন থেকে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুতি বিদ্রোহীরা। প্যালেস্টাইন 2, ধু আল ফিকির, জাফা ও সামাদ 4 টাইপ মিসাইল ব্যবহার করেছে সশস্ত্র গোষ্ঠীটি। প্রথম দফায় তেল আবিবের জাফায় 2টি সামরিক টার্গেটে মিসাইল ছোড়া হয়েছে, যা সফলভাবে লক্ষ্যে আঘাত হেনেছে। এর আগে তেল আবিব ও ইলিয়াতে ড্রোন ছুড়েছে হুতির বিশেষ ফোর্স। বেশ কয়েকটি লক্ষ্যে পৌঁছেছে। এর আগে ইসরায়েলের হাইফা বন্দরে হিজবুল্লাহর হামলায় আহত হয় 8 জন। গ্যালিলি ও তিবেরিয়াসেও ছোড়া হয় মিসাইল। যদিও ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর বেশিরভাগ রকেট মিসাইল ধ্বংসের দাবি করেছে তেল আবিব। বাকিগুলোও ফাঁকা জায়গায় পড়েছে বলে জানিয়েছে তারা। আয়রন ডোম থেকে অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে করা হয় প্রতিরোধ। ডরথি তাসরিন, যমুনা নিউজ। এবার হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগের হেডকোয়ার্টার লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। সোমবার রাতভর চালানো হয় এই হামলা। কর্তৃপক্ষ জানায় বৈরুত এবং এর আশপাশের এলাকাগুলোই হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এই অভিযানের অন্যতম লক্ষ্য ছিল হিজবুল্লাহর গোয়েন্দা সদর দফতর। এ নিয়ে দ্বিতীয় দফায় হামলা হলো লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির গোয়েন্দা দফতরে। এর পাশাপাশি হামলা চলে বিভিন্ন আবাসিক স্থাপনা লক্ষ্য করেও। এতে হতাহত হয়েছেন বহু মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলি হামলায় সোমবার পর্যন্ত নিহত সংখ্যা 2000 ছাড়িয়েছে, যদিও হিজবুল্লাহর দাবি এই সংখ্যা আরও বেশি। ইসরায়েলি বিমান হামলায় বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে বৈরুত এয়ারপোর্ট। ইসরায়েলি আগ্রাসনের কারণে দেশি বিদেশি নাগরিকদের লেবানন ছাড়ার প্রধানতম পথ রাজধানীর এই বিমানবন্দরটি। অথচ এয়ারপোর্ট এবং এর আশপাশের এলাকাগুলোই চলছে নির্বিচার বিমান হামলা। এরই মধ্যে চলছে বিমান ওঠানামা। এই অবস্থায় বিমানবন্দর এলাকায় হামলা বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের।
ইসরায়েলি হামলায় প্রকম্পিত বৈরুত বিমানবন্দর এলাকা, অথচ ওই মুহূর্তে ওঠানামা করছে বিমান। লেবাননে ইসরায়েলি হামলার পর থেকে জায়নবাদীদের অন্যতম টার্গেটে পরিণত হয়েছে বৈরুতের রফিক হারিরি বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকাগুলো। প্রতিদিন প্রতি মুহূর্তে চলছে ইসরায়েলি হামলা। লেবাননে ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই দেশটি ছেড়ে যাচ্ছেন স্থানীয় এবং বিদেশি নাগরিকরা। লেবানন ছাড়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই বিমানবন্দরটি, ফলে স্বভাবতই ভিড় লেগে আছে যাত্রীদের। ইসরায়েলি হামলায় যে কোনো মুহূর্তে বড় ধরনের ক্ষয়ক্ষতি এবং প্রাণহানির শঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় বৈরুত বিমানবন্দর এবং এর আশেপাশের এলাকাগুলোয় হামলা না চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের। বিমানবন্দর এবং সড়ক যাতায়াতের জন্য নির্বিঘ্ন রাখা উচিত, যাতে করে লেবাননে অবস্থিত স্থানীয় এবং বিদেশিরা সহজেই দেশটি ছাড়তে পারেন। এদিকে বিভিন্ন দেশ থেকে ফ্লাইট বন্ধ থাকায় বিমানবন্দরে আটকাও পড়েছেন অনেক যাত্রী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বর্বরতম আগ্রাসনের বছর পার হওয়ার দিনেও গাজায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। মৃত্যু হয়েছে কমপক্ষে ৭৭ জনের। সোমবার হামলার মূল টার্গেট ছিল মধ্য গাজা। ব্যাপক বোমাবর্ষণ করা হয় বুরেজি শরণার্থী শিবিরে। সেখানেই ২১টি মরদেহ উদ্ধার করা হয়েছে, আহত বহু। বিধ্বস্ত একাধিক ভবন, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেকে। হতাহতদের বেশিরভাগকে নেওয়া হয় আল আকসা হাসপাতালে, যার মধ্যে রয়েছে শিশুরাও। তেল আবিবের দাবি, টানেল সহ হামাসের সামরিক ঘাঁটি ছিল টার্গেট। গাজায় গত ১ বছর ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি ৪২,০০০ ছুঁই, আহত প্রায় ১ লাখ। শত্রুপক্ষের বিরুদ্ধে সিংহের মতো লড়ছে ইসরায়েলি সেনারা, এমন দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার ইসরায়েলে হামাসের অভিযানের ১ বছরকে কেন্দ্র করে শোক সভা সহ নানা আয়োজন ছিল ইসরায়েলে। এদিন দেশটি সফরে যান সিনেটর লিন্ডসে গ্রাহামের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল। জেরুজালেমে ৭ অক্টোবর উপলক্ষে এক স্মরণ সভায় যোগ দেন তারা। অনুষ্ঠানে দেওয়া ভাষণে হামাসের হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানান নেতানিয়াহু। গাজায় জোরদার লড়াইয়ের দাবি করেন তিনি। তেল আবিবের পাশে থাকায় মার্কিন সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী। হলোকস্টের পর ইহুদিদের উপর এটাই সবচেয়ে জঘন্য হামলা ছিল। তবে আমরা ঘুরে দাঁড়িয়েছি। মার্কিন সরকার ও জনগণের সহায়তায় সিংহের মতো লড়ছি আমরা। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আপনারা আমাদের মাঝে এসেছেন বলে কৃতজ্ঞতা। পুরো যুদ্ধে ইসরায়েলের পাশে থাকার জন্য ধন্যবাদ। গাজায় যুদ্ধবিরতি কার্যকর না হলে করুণ পরিণতি হবে জিম্মিদের, এমন হুঁশিয়ারি দিয়েছেন হামাস। সংগঠনটির সামরিক শাখা কাশেম ব্রিগেডের মুখপাত্র বলেন, ইসরায়েলি সিদ্ধান্তের উপর নির্ভর করছে বন্দীদের ভাগ্য। প্রতিদিনই ঝুঁকি বাড়ছে তাদের, এমন সতর্কবার্তা দেন আবু উবাইদা। তেল আবিবে বারবার হামলার হুঁশিয়ারিও দেন তিনি। ৭ অক্টোবর ২০২৩ ইসরায়েলি ভূখণ্ডে হামাসের নজিরবিহীন অভিযান। আকস্মিক হামলায় ১২০০ প্রাণহানি। ৪০ দেশের প্রায় ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যাওয়া হয় গাজায়। কয়েক দফা যুদ্ধবিরতির শর্তে অনেকে মুক্তি পেলেও এখনও বন্দী শতাধিক। তারা কী অবস্থায় আছে, কি ঘটবে তাদের ভাগ্যে, পুরোপুরি অনিশ্চিততা। যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মি উদ্ধারের দাবিতে ১ বছর ধরেই বিক্ষোভ প্রতিবাদে উত্তাল ইসরায়েল। এরপরও মিলছে না সমাধান। ৭ অক্টোবর নিহতদের স্মরণে দেশ জুড়ে স্মরণসভা ও নানা আয়োজনের মধ্যে সরব ছিলেন জিম্মিদের পরিবারের সদস্যরাও। বন্দীদের মুক্ত করতে নেতানিয়াহু সরকারের ব্যর্থতায় তীব্র ক্ষোভ ঝাড়েন তারা। খুবই দুর্ভাগ্যজনক যে এখনো ২ ফ্রন্টে যুদ্ধ চলছে। হামাসের টানেলে শতাধিক জিম্মি আটকা পড়ে আছে। আমাদের নেতাদের দূরদর্শিতা ও কৌশলগত পরিকল্পনার অভাব রয়েছে, যা খুবই হতাশাজনক। কল্পনা করিনি ১ বছর পরও জিম্মিরা বন্দী থাকবে। প্রিয়জনকে ঘরে ফিরিয়ে না আনা পর্যন্ত আমাদের জীবন চলছে না। সরকারের প্রতি বলতে চাই, আপনারা ব্যর্থ। ৭ অক্টোবরের সবচেয়ে বড় মাসুর আমরা দিচ্ছি। জিম্মিদের ভাগ্য নেতানিয়াহু সরকারের একটি সিদ্ধান্তের উপর নির্ভর করছে, এমন মন্তব্য হামাসের। এক বিবৃতিতে সংগঠনটির সশস্ত্র শাখা কাশেম ব্রিগেড সতর্ক করেছে, যুদ্ধবিরতি চুক্তি না হলে করুণ পরিণতি হবে বন্দীদের। রাফায় জিম্মিদের সাথে যা হয়েছে তা বাকি বন্দীদের সাথেও হতে পারে। নেতানিয়াহু ও তার রক্তপিপাসু সরকার যতদিন যুদ্ধবিরতি চুক্তিতে বাধা হয়ে থাকবে, ঝুঁকি দিন দিন বাড়বে। জিম্মিদের নৈতিক ও শারীরিক অবস্থা খুবই নাজুক। পরিত্যক্ত অন্ধকার টানেলে আটকে থাকতে পারে তাদের ভাগ্য।
জিম্মিদের জীবিত উদ্ধার করতে না পারলে তা হবে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় কৌশলগত ব্যর্থতা, এমন মন্তব্য করেন কাসিম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা। নেতানিয়াহু প্রশাসন আগ্রাসন বন্ধ না করলে তেল আবিবে বারবার হামলার হুঁশিয়ারিও দেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। ইসরায়েলে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হামলার বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করল ইসরায়েল যুক্তরাষ্ট্র। নিহত ইসরায়েলিদের স্মরণে বিভিন্ন স্থানে হয়েছে শোকসভা। নেসেটে নিজেদের পতাকার আদলে সাদা নীল আলোকসজ্জার আয়োজন করে ইসরায়েল। সেদিনের হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দক্ষিণাঞ্চলে জাতীয় দিবস হিসেবে আয়োজন করা হয় শোকসভার। ইসরায়েলের পাশাপাশি নিহতদের স্মরণে করেছে ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি নীরবতা পালন করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। এদিকে নিহত ইসরায়েলিদের স্মরণে নিজ বাসভবনে বৃক্ষরোপণ করেছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। চলতি বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন হপফিল্ড ও ব্রিটিশ কানাডিয়ান বিজ্ঞানী জফ্রি হিন্টন। মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স তাদের সম্মানজনক এই পুরস্কারে ভূষিত করে। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভবপর করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদের পুরস্কার দেওয়া হয়েছে। রয়্যাল সুইডিশ একাডেমি জানায় তাদের গবেষণা মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। হপফিল্ড প্রিন্সটন ইউনিভার্সিটি এবং হিন্টন ইউনিভার্সিটি অফ টরন্টোতে কর্মরত রয়েছেন। My name is Hans Ellegren. I'm the secretary. Årets pris handlar om Princeton University. একটা বিরতি নিচ্ছে যমুনা আইডেসকে, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন যমুনা আইডেস্ক। ভারতের জম্মু কাশ্মীর ও হরিয়ানার বিধানসভা নির্বাচনের ফল গণনা চলছে। জম্মু কাশ্মীরে জয়ের পথে কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্সের জোট। এখন পর্যন্ত 47টি আসনে এগিয়ে তারা। এর মধ্যে জয় নিশ্চিত হয়েছে 33টিতে, অন্যদিকে বিজেপি এগিয়ে 29টি আসনে। বুথ ফেরত জরিপে বলা হচ্ছিল হরিয়ানায় 10 বছরের আধিপত্য হারাতে যাচ্ছে বিজেপি। জরিপের ফলাফলকে ভুল প্রমাণিত করে প্রায় অর্ধশত আসনে এগিয়ে রয়েছে ক্ষমতাসীনরা। বিজেপির 47 আসনে বিপরীতে কংগ্রেস এগিয়ে 37টিতে। গত শনিবার হরিয়ানায় এক ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়, আর জম্মু কাশ্মীরে হয় শেষ ধাপের ভোটাভুটি। দুটি রাজ্যেই 90টি আসন। সরকার গঠনের জন্য জয় দরকার 46টিতে। গলছে ভারত মালদ্বীপ সম্পর্কের বরফ। প্রেসিডেন্ট মুইজু ক্ষমতায় আসার পরই স্পষ্ট হচ্ছিল দুদেশের বিরোধ। অবশেষে স্বাভাবিক হতে শুরু করেছে কূটনৈতিক সম্পর্ক। প্রথমবার ভারত সফর করছেন মুইজু। দ্বিপাক্ষিক নানা ইস্যুতে বৈঠক করেন ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে। চীনের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত মোহাম্মদ মুইজ্জু মালদ্বীপের ক্ষমতায় আসার পর স্বভাবতই উদ্বেগ বাড়ে ভারতের। দুই দেশের মধ্যে বিরোধও স্পষ্ট হয়ে ওঠে। এই অবস্থায় হঠাৎই দিল্লি ইস্যুতে নীতিতে পরিবর্তন মালের। প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার দ্বিপাক্ষিক সফরে ভারতে মুইজ্জু। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর সাথে বৈঠক করেন তিনি। এ সময় ভারতের নিরাপত্তায় সহায়তার পাশাপাশি মালদ্বীপের উন্নয়নে দিল্লির অংশদারিত্বের কথাও তুলে ধরেন তিনি। আমাদের আর্থসামাজিক উন্নয়নের অন্যতম অংশীদার ভারত। এর পাশাপাশি মালদ্বীপের অবকাঠামোগত উন্নয়নে বড় ভূমিকা রয়েছে দেশটির। আমাদের যে কোনো প্রয়োজনেই আমরা দিল্লিকে পাশে পেয়েছি। মালদ্বীপকে বিশেষ অর্থ সহায়তার ঘোষণা দেন ভারতীয় প্রধানমন্ত্রী। এর পাশাপাশি বিশেষ বাণিজ্য সুবিধা দেওয়া হবে বলেও জানান নরেন্দ্র মোদী। মালদ্বীপ আমাদের অত্যন্ত নিকটতম প্রতিবেশী। একসাথে আমাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। বিশেষ করে মালদ্বীপের অবকাঠামোগত ইস্যুতে আমাদের অনেক বড় সহায়তা রয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই ভারত বিরোধী অবস্থান নেন মুইজ্জু। মালদ্বীপ থেকে সরিয়ে নেওয়া হয় ভারতীয় সেনাদের। এ সময় মোদীর লাক্ষাদ্বীপ সফরের সময়ে তার সরকারের 3 মন্ত্রী ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেন, যার ফলে ভারতে মালদ্বীপ সম্পর্কে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। ইফাদারা খন্দকার, যমুনা নিউজ।
সরকার বিরোধী আন্দোলন কেন্দ্র করে উত্তাল আলবেনিয়া, চলছে বিক্ষোভ প্রতিবাদ। প্রেসিডেন্ট এডি রামার পদত্যাগ দাবিতে রাজধানী তিরানা সহ বহু জায়গায় বিক্ষোভে নেমেছে হাজার হাজার সাধারণ মানুষ। বিক্ষোভ ঠেকাতে নামা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে সংঘর্ষও হয়েছে জনতার। আলবেনিয়ার ক্ষমতাসীন দল সোশ্যালিস্ট পার্টির কার্যালয়ের সামনে ক্ষুব্ধ জনতার ঢল। তাদের দমাতে মারমুখী আইন শৃঙ্খলা বাহিনী, বিক্ষোভকারীরাও মারছে পেট্রোল বোমা। বিক্ষোভকারীদের দাবি, একনায়কতন্ত্র আর দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ, তাই সরে দাঁড়াতে হবে সরকার প্রধানকে। পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব দিতে হবে অন্তর্বর্তী সরকারকে। গেল 13 বছর আমাদের সাথে যা যা হয়েছে সেগুলোর জন্য প্রেসিডেন্টের আজীবন শাস্তি ভোগ করা উচিত। এবার তাকে পদত্যাগ করতেই হবে। সেই সাথে মেয়র ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও সরে যেতে হবে। এসব দাবিতেই রাস্তায় নেমেছি আমরা। বিরোধী দলের ওপরও দমন পীড়নের অভিযোগ রয়েছে আলবেনিয়ার প্রেসিডেন্ট এডি রামার বিরুদ্ধে। দীর্ঘদিনের দুঃশাসনের প্রতিবাদে সোমবার রাজধানী তিরানায় প্রেসিডেন্ট কার্যালয়ের সামনে বিক্ষোভে দাঁড়ায় দেশটির সর্বস্তরের মানুষ। গৃহবন্দী বিরোধী দলীয় ডেমোক্রেট নেতা স্যালি বেরিশার মুক্তির দাবিতেও চলছে আন্দোলন। বিরোধী দলীয় নেতা স্যালি বারিশার মুক্তির দাবি নিয়ে এসেছি। শুধুমাত্র এডি রামার দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলায় দীর্ঘদিন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এই ভেঙে পড়া সরকার ব্যবস্থার জন্য প্রতিদিন আলবেনিয়া ছাড়ছে বহু মানুষ। আমরা এর শেষ চাই। আন্দোলন ঠেকাতে তিরানার সড়কে কঠোর অবস্থানে পুলিশ বাহিনী। প্রেসিডেন্টের কার্যালয়ের সামনে দিচ্ছে কড়া নিরাপত্তা। বিক্ষোভকারীদের উপর মুহুর্মুহু ছুটছে কাঁদানে গ্যাস ও গরম পানি। ইট পাটকেল আর পেট্রোল বোমায় পাল্টা জবাব দিচ্ছে আন্দোলনকারীরা। এতে অন্তত 10 পুলিশ সদস্য আহত হয়েছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। আরও একটা বিরতি নিচ্ছি যমুনা আইডিসকে, সঙ্গেই থাকুন, ফিরছি একটু পর। আবার আমন্ত্রণ, দেখছেন যমুনা আইডিস্ক। রাশিয়ার দখলকৃত ক্রাইমিয়ার একটি জ্বালানি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রাইমিয়ার উপকূলীয় ফিওদোসিয়া এলাকায় অবস্থিত জ্বালানি তেল শোধনাগারটিতে মিসাইল হামলা চালানো হয়েছে। মুহুর্মুহু হামলার জেরে আগুন ধরে যায় শোধনাগারটিতে। দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয় কমপক্ষে 300 জনকে। তবে এ ঘটনায় এখনও পাওয়া যায়নি কোনো হতাহতের খবর। ইউক্রেন আরও জানায়, ফ্রন্টলাইনে রুশ সেনাদের সাথে অন্তত 88টি লড়াই অনুষ্ঠিত হয়েছে। এদিকে রুশ ভূখণ্ড কুরস্কে ইউক্রেনীয় সৈন্যদের প্রতিহতের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। পাশাপাশি ইউক্রেনের সামরিক বিমানবন্দর, ড্রোন কমান্ড সেন্টারে হামলার দাবি জানিয়েছে ইসরায়েল। ওডেসায় একটি জাহাজ এবং বেশ কয়েকটি হাইমার্স রকেট ধ্বংসের দাবিও করেছে দেশটি। ভারতের মেঘালয়ে পাহাড়ি ঢলে অন্তত 17 জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষ জানায়, পাহাড়ি ঢলের তোড়ে ভেসে গিয়ে এবং ভূমিধসে এই প্রাণহানি হয়। এর মধ্যে 2 শিশু রয়েছে। রাজ্যটির উত্তর ও দক্ষিণ গারো পাহাড়ে এই দুর্ঘটনা হয়। রাজ্যের আবহাওয়াবিদরা জানান, গেল কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে। ফলে পাহাড়ি ঢলের কারণে দেখা দিয়েছে আকস্মিক বন্যা। কর্তৃপক্ষ জানিয়েছে, পাহাড়ি ঢল এবং বন্যায় এখন পর্যন্ত 54টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্ত হয়েছেন প্রায় 5000 মানুষ। বিক্ষোভ সহিংসতায় আবারও উত্তাল পাকিস্তান। পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে 1 সপ্তাহ ধরেই দেশটিতে চলছে বিক্ষোভ কর্মসূচি। নিরাপত্তা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ, ধরপাকড় সহ নানা পদক্ষেপের পরও দমানো যাচ্ছে না বিক্ষোভকারীদের। কারাবন্দী ইমরান খান নির্দেশ না দিলে কোনোভাবেই বন্ধ হবে না বিক্ষোভ, স্পষ্ট জানিয়ে দিয়েছেন পিটিআই নেতাকর্মী ও সমর্থকরা। বিক্ষোভে উত্তাল ইসলামাবাদের ডি চক। পিটিআই সমর্থকরা অবরোধ করে রেখেছে টুইন সিটির প্রবেশমুখ। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ছোড়ে পুলিশ। দফায় দফায় হয় সংঘর্ষ। 1 সপ্তাহ ধরেই পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভ করে আসছে সমর্থকরা। বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। শনিবারই বিচ্ছিন্ন করা হয় রাজধানী ইসলামাবাদ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন শহরকে। দেশজুড়ে বিভিন্ন স্থানে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। সপ্তাহ জুড়েই অব্যাহত ধরপাকড়।
ইসলামাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে সাধারণ নাগরিকদের পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার কয়েকজন পুলিশ এবং প্রায় 150 আফগান নাগরিকও রয়েছে, যাদের বেশিরভাগেরই আবার বৈধ কাগজপত্র নেই। স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যানুসারে কারাবন্দী ইমরান খানের নির্দেশে চলমান বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দারপুর। গুঞ্জন শোনা যাচ্ছে আটক হয়েছেন তিনিও। এদিকে ইমরান খানের নির্দেশ না পাওয়া পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে দলের সমর্থকরা। গান্দারপুরের অবর্তমানে বিক্ষোভের নেতৃত্ব দেবেন পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আজম সোয়াতি। সরকার পক্ষের অভিযোগ, বিক্ষোভের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পিটিআইয়ের নেতাকর্মী ও সমর্থকরা। তাদের কাছে ভারী অস্ত্র আছে উল্লেখ করে বিক্ষোভকারীদের সশস্ত্র আক্রমণে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে এমন অভিযোগও তুলেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। যেখানে পুলিশের কাছে অস্ত্র ছিল না, সেখানে বিক্ষোভকারীদের কাছে অস্ত্র ছিল। কমপক্ষে 80 পুলিশ সদস্য আহত হয়েছেন। গত বছরের আগস্ট থেকে কারাবন্দী পিটিআই প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলার বিচার চলছে। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ। যমুনা ডেস্ক এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।